আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ হারুন রশিদ, সহকারী অধ্যাপক, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আশা করি তোমরা বোর্ডের সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে গেছো। এই সংক্ষিপ্ত সিলেবাসের উপরে তোমরা এখন নিয়মিত চর্চা করবে, তাহলে খুব সহজেই কোর্স কমপ্লিট করা সম্ভব হবে। আজ আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সিলেবাস নিয়ে একটু আলাপ আলোচনা করব। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যে সমস্ত চ্যাপ্টার আছে, 1 নম্বর অংশীদারি, কারবারের হিসাব, 2 যৌথ মূলধনী কোম্পানির মূলধন, 3 যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, 4 আর্থিক বিবরণী বিশ্লেষণ, 5 মজুত পণ্যের হিসাব। তাহলে আমরা বোর্ডের যে সিলেবাস পেয়েছি, সেই সিলেবাস অনুযায়ী আমাদের এই 5টি চ্যাপ্টারের অঙ্ক যদি আমরা সঠিকভাবে চর্চা করি, তাহলে কিন্তু আমাদের ভালো রেজাল্ট করা খুব সহজেই সম্ভব। তার ভিতরে আমি এর আগে যে ক্লাসগুলো নিয়েছি, তার ভিতরে অংশীদারি কারবারের হিসাব, যৌথ মূলধনী কারবারের মূলধন হিসাব অর্থাৎ শেয়ার ইস্যু করাইছি, মজুত পণ্যের হিসাব করাইছি। এখন শুধু বাদ আছে যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী ও আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই 2টা চ্যাপ্টার বাদ আছে। তাহলে আমরা এখানে অংশীদারি কারবারের যে অঙ্ক করাইছি, তার ভিতরে সাধারণ অঙ্ক ছিল, তার প্রতিশ্রুতির অঙ্ক ছিল, সমন্বয়ের অঙ্ক ছিল। এরপরে যৌথ মূলধনী কারবারের শেয়ার মূলধন হিসাবের থেকে আমরা কি করাইছি, সমহারে, অবহারে, অধিহারে শেয়ার ইস্যু সম্পর্কে আলাপ আলোচনা করেছি এবং অঙ্ক করেছি। মজুত পণ্যের হিসাবে এখানেও আমরা অঙ্ক করেছি। আগের পণ্য আগে আসা, আগের পণ্য আগে যায়, শেষের পণ্য আগে যায়, লিপো ফিফো, এগুলো সবই করাইছি। আজকে আমরা আলাপ আলোচনা করব আর্থিক বিবরণী বিশ্লেষণ, অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টার। আর্থিক বিবরণী বিশ্লেষণের সূত্র এবং অঙ্ক নিয়ে আমরা এখানে আলাপ আলোচনা করব। যে নিয়মগুলো, যে অঙ্কগুলো বোর্ডে পড়ে, আমরা সেইগুলো নিয়েই এখন আলাপ আলোচনা করব। প্রথমে আছে আর্থিক বিবরণী বিশ্লেষণের যে সূত্র, সে সূত্রের প্রথমে আছে কি চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র ছিল 1 চলতি অনুপাত সমান সমান চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এর আদর্শ অনুপাত গড়, আদর্শ গড় মান, এটার আদর্শ
গড় মান আছে 2:1। তাহলে চলতি অনুপাতের সূত্রে আমরা কি দেখলাম? চলতি অনুপাত সমান সমান চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, এর আদর্শ গড় মান 2:1। এরপরে আছে হলো 2, তড়িৎ বা তরল অনুপাত সমান সমান, এটারও সূত্র তড়িৎ সম্পদ ডিভাইড বাই চলতি দায়, এর আদর্শ মান 1:1। তাহলে আমরা দুইটা সূত্র পেলাম, চলতি অনুপাত এবং তড়িৎ বা তরল অনুপাত। এখন আমাদের এই যে আমরা এখানে তড়িৎ সম্পদ পেয়েছি, ওইটা কিভাবে পেয়েছি এটা দেখানো যায়। এখানে তড়িৎ সম্পদ সমান সমান, তড়িৎ সম্পদ সমান সমান চলতি সম্পদ বিয়োগ মজুদ পণ্য বিয়োগ অগ্রিম খরচ। অর্থাৎ তড়িৎ সম্পদ বের করতে গেলে চলতি সম্পত্তি থেকে মজুদ পণ্য এবং অগ্রিম খরচ বিয়োগ করে দিলেই আমরা ওটা পেয়ে যাব। এরপরে 3 নম্বর আছে কার্যকরী বা চলতি মূলধন অনুপাত। সমান সমান এখানে লিখব কার্যকারী বা চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দায়, চলতি দায়। তাহলে এইটার আদর্শ মান হলো আদর্শ গড় মান 1:1। তাহলে এইখানে আমরা যে তিনটা অনুপাত পেলাম, পরীক্ষার প্রশ্নে সাধারণত এই তিনটার ভিতর থেকে একটা দুইটা করে প্রত্যেক বছরই থাকে। তাহলে প্রথমে পেলাম কি চলতি অনুপাত, চলতি অনুপাতের সূত্র কি লিখলাম? চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, আদর্শ মান ছিল 2:1। এরপরে পাইছি কি তড়িৎ বা তরল অনুপাত, তড়িৎ বা তরল অনুপাতের সূত্র তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, এর আদর্শ মান হলো 1:1। তরল সম্পদটা কিভাবে বের করলাম? চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ। তৃতীয় নম্বর পেলাম কি কার্যকারী বা চলতি মূলধন অনুপাত। কার্যকারী বা চলতি মূলধন অনুপাতের সূত্র আমরা লিখছি কি কার্যকারী বা চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। কার্যকারী বা চলতি মূলধনটা আমরা বের করব কিভাবে সেটা দেখি। কার্যকরী বা চলতি মূলধন সমান সমান চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। তাহলে কার্যকরী বা চলতি মূলধন বের করার নিয়ম চলতি সম্পদ বিয়োগ চলতি দায়, এটা বের করলে আমরা এখানে বসাতে পারবো। তাহলে আমরা এখানে পাইলাম হলো তিনটা সূত্র পাইলাম এখানে। এরপরে আসি হলো মুনাফা বা লাভ উপার্জন ক্ষমতা অনুপাতের ভিতরে। এরপরে আমরা আসি 4
মোট লাভ অনুপাত সমান সমান মোট লাভ ডিভাইডেড বাই নেট বিক্রয় ইন্টু 100। এর আদর্শ মান হচ্ছে 20% থেকে 30%। এরপরে 5 নেট লাভ অনুপাত সমান সমান নেট লাভ ডিভাইডেড বাই নেট বিক্রয় ইন্টু 100। এর আদর্শ মান 10% হতে 20%। এরপর আছে কি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত 6 বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত সমান সমান সুদ ও কর পূর্ব নেট লাভ ডিভাইডেড বাই বিনিয়োজিত মূলধন ইন্টু 100। তাহলে এটা হলো আদর্শ মান। %10 হইতে 15%। তাহলে আমরা এখানে যে সূত্রগুলো পেলাম এর ভিতরে প্রথমে যে 3টা পেয়েছি, তারপরে মোট লাভ অনুপাত মোট লাভ ডিভাইড বাই নেট বিক্রয় ইন্টু 100। আদর্শ মান ছিল 20% থেকে 30%। নেট লাভ অনুপাতের সূত্র কি ছিল? নেট লাভ ডিভাইড বাই নেট বিক্রয় ইন্টু 100। আদর্শ মান ছিল 10% থেকে 15%। তারপরে আছে কি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত সুদ ও কর পূর্ব নেট লাভ ডিভাইড বাই বিনিয়োজিত মূলধন ইন্টু 100। এটার আদর্শ মান ছিল 10% হইতে 15%। আর একটা অনুপাত আছে যেটা পরীক্ষায় বেশ পড়ে, সেটা হলো কি মজুদ আবর্তন অনুপাত। 7 মজুদ আবর্তন অনুপাত সমান সমান, এটার হলো সূত্র বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। এর অবলিক আর একটা সূত্র আছে, এটা হলো নেট বিক্রয় ডিভাইডেড বাই গড় মজুদ। যে ক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা সম্ভব হবে না, শুধু বিক্রয় আসে, সেই ক্ষেত্রে এই বিকল্প সূত্রটা ব্যবহার করা হবে। আর যখন বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকবে বা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা যাবে, সেই ক্ষেত্রে আমরা বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ এই সূত্র দিয়েই আমরা অঙ্ক করব। তাহলে আমরা একটা উদাহরণে আসি।
একটা উদাহরণটা কি, প্রশ্নে আছে আহমেদ লিমিটেডের নিম্নলিখিত তথ্যগুলি প্রদত্ত হলো। নগদ 1,30,000, স্বল্প মেয়াদী বিনিয়োগ 60,000, প্রাপ্য হিসাব 1,56,000। আচ্ছা, প্রাপ্য হিসাবের 1 জানুয়ারি আছে, 31 ডিসেম্বর আছে দুইটা। মজুদ পণ্য আছে 1 জানুয়ারি 2,52,000, 31 ডিসেম্বর 1,86,000। চলতি দায় 2,40,000, বিক্রিত পণ্যের ব্যয় 30 লক্ষ, আর আছে ধারে বিক্রয় 50 লক্ষ। এখন আমাদের প্রশ্ন ভিতর আছে, প্রথমে বলছে অনুপাত নির্ণয়, চলতি মূলধন নির্ণয় করতে বলছে। প্রথমে চলতি মূলধন, তাহলে চলতি মূলধনের আমরা এখানে সূত্রে কি পড়েছি? চলতি মূলধনের ক্ষেত্রে এই যে চলতি মূলধন সমান সমান চলতি সম্পদ বিয়োগ চলতি দায়। তাহলে আমরা এটা বের করলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা পাশে গণনা করব। প্রথমে আমাদের বলা আছে চলতি মূলধন নির্ণয়। 1, চলতি মূলধন সমান সমান চলতি সম্পদ বিয়োগ চলতি দায়, এই আমাদের সূত্র। তাহলে চলতি সম্পদ এবং চলতি দায় আমরা বের করে নেব। তাহলে চলতি সম্পদের ভিতরে আছে, আমরা গণনার ভিতরে যাচ্ছি, এটা গণনা। 1, চলতি সম্পদের ভিতর নগদ আছে 1,30,000, স্বল্প মেয়াদি বিনিয়োগ 60,000, প্রাপ্য হিসাব আছে 2,14,000, সমাপনী মজুদ পণ্য আছে 1,86,000। তাহলে সর্বমোট হয়ে হলো 5,90,000, 5,90,000। তাহলে প্রথমে আমরা চলতি সম্পদ পেয়ে গেলাম। তাহলে চলতি সম্পদের ভিতর পেলাম কি, নগদ তহবিল 1,30,000, স্বল্প মেয়াদি বিনিয়োগ 60,000, প্রাপ্য হিসাব 2,14,000, সমাপনী মজুদ পণ্য 1,86,000, সর্বমোট যোগ করলে 5,90,000। এরপরে আমরা নির্ণয় করব কি, চলতি দায়ের ভিতরে কি কি আছে? চলতি দায়, এখানে চলতি দায় আছে, চলতি দায় দেওয়াই আছে। চলতি দায় দেওয়া আছে কত? 2,40,000, এটা দেওয়াই আছে। যেহেতু দেওয়া আছে সেহেতু গণনা করা লাগবে না, আমরা এখানে মান বসাই দেব।
তাহলে 5,90,000 মাইনাস 2,40,000, তাহলে বিয়োগ করলে 3,50,000। 3,50,000 এটা হলো কি চলতি মূলধন। আমরা একটা পেলাম। এবার দ্বিতীয় সূত্র হলো চলতি মূলধন অনুপাত নির্ণয় করতে বলছে, নাকি চলতি অনুপাত, সরি, চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে আমরা এবার মান বসাবো। চলতি সম্পদ আমরা বের করলে পেলাম কত? 5,90,000, এখানে বসাই দিলাম 5,90,000। চলতি দায় দেওয়া ছিল 2,40,000। তাহলে ভাগ করলে আমাদের কত হয়? 2.46। 2.46 ভাগফল হইল 2.46। এখানে আমরা ইস্টু 1, অর্থাৎ 1 টাকা দায় পরিশোধের জন্য, 1 টাকা চলতি দায় পরিশোধের জন্য 2 টাকা 46 পয়সা আমাদের হাতে আছে। এরপরে আছে কি ত্বরিত অনুপাত। ত্বরিত অনুপাত সমান ত্বরিত সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে এই ক্ষেত্রে সূত্র ছিল এটা। তাহলে চলতি দায় তো আমরা পাইছি 2,40,000। এবার গণনার এখানে আমরা বের করব ত্বরিত সম্পদ। তাহলে পাইছি আমরা চলতি সম্পদ পাইছি 5,90,000 বাদ সমাপনী মজুত পণ্য 1,86,000। তাহলে বিয়োগ করলে হয় কত? 4,04,000। 4,04,000 এটা আমরা এখানে বসাই দিলাম 4,04,000। এবারে ভাগ করলে হয় কত? 4,04,000কে 2,40,000 টাকা দিয়ে ভাগ করলে আমাদের হয় 1.68। 1.68 এখানে ইস্টু 1, অর্থাৎ 1 টাকা তরল দায় পরিশোধের জন্য 1 টাকা 68 পয়সা করে আমাদের হাতে আছে। এরপরে আছে কি? এরপরে আছে হলো মজুদ আবর্তন অনুপাত 4। মজুদ আবর্তন অনুপাত সমান সমান, এই ক্ষেত্রে সূত্র ছিল বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ পণ্য। তাহলে আমরা এখানে এই দুইটা তথ্য বের করব এখানে গণনার ভিতরে। আমরা এই পারে এটা টোটাল গণনা করছি। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় আমাদের প্রশ্নে দেওয়া আছে 30 লক্ষ। তাহলে 30 লক্ষ আমরা লিখে দিলাম এখানে। এবার গড় মজুদটা বের করব গণনার ভিতরে। গড় মজুদ সমান সমান প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। তাহলে এখানে আমাদের প্রারম্ভিক মজুদ ছিল কত?
আচ্ছা, প্রারম্ভিক মজুদ ছিল 2,52,000, 2,52,000 যোগ সমাপনী মজুদ পণ্য ছিল 1,86,000 ভাগ 2। তাহলে গড় মজুদ হইল 2,19,000। অর্থাৎ প্রারম্ভিক এবং সমাপনী দুইটা যোগ করার পরে 2 দিয়ে ভাগ করা হলো। 2 দিয়ে কেন ভাগ করা হলো? দুইটা সংখ্যা ছিল, প্রারম্ভিক একটা, সমাপনী একটা, এই জন্য দুইটা সংখ্যা ছিল। এই দুইটার গড় বের করতে হলে 2 দিয়ে ভাগ করা লাগে। 2 দিয়ে ভাগ করলে আমরা 2,19,000 টাকা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা এবার বসাবো 2,19,000। তাহলে এইবার আমাদের 30 লক্ষকে 2,19,000 টাকা দিয়ে ভাগ করলে 13.70, এটা হলো বার। যে প্রশ্নগুলো আবর্তন দিয়ে থাকবে সেগুলো বার হয়, যেগুলোতে 100 দিয়ে গুণ করা থাকবে সেগুলো সব শতকরায় প্রকাশ, আর যেগুলা অনুপাত বলে থাকবে সেগুলোতে আমরা লিখব ইস্টু দিয়ে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই সূত্রগুলো ঠিকমতো পড়বে এবং আগামী ক্লাসে আমরা আশা করি আরও বিস্তারিত বোঝাতে সক্ষম হব। এবং এই চ্যাপ্টারটা সঠিকভাবে যদি তোমরা চর্চা করো তাহলে এখান থেকে একটা অঙ্ক আসে এবং এই অঙ্কটা খুব ছোট ছোট অঙ্ক হয় এবং খুব সহজেই করে আসতে পারবে। তো তোমরা হলো প্রফেসর আব্দুল মুতালেব, প্রফেসর ওয়ালিউল্লাহ ও প্রফেসর আব্দুল মজিদ বিশ্বাস ও অন্যান্যদের লেখা বইয়ে অনুপাত নির্ণয় সূত্রসমূহ একটি আছে 6.16, এটা 6ষ্ঠ চ্যাপ্টারের 16 নম্বর 6.16 এটা পাবা। এটা আছে এক নজরে অনুপাত নির্ণয়ের সূত্র। এখানে সব সূত্রগুলো আছে, এটা মুখস্থ করবে এবং বাড়িতে অঙ্ক যেটা করালাম এটা দেখবে। আগামী ক্লাস ইনশাল্লাহ আরও সহজ হবে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, ঘরের ভিতরে থেকো এবং লেখাপড়া করো। তোমাদের কিন্তু যে সিলেবাস দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, সেই অনুযায়ী তোমরা চর্চা করবে এবং সময়টা কাজে লাগাবে। তোমরা ভালো থাকো এই আশা ব্যক্ত করে আমি আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।